সবাইকে স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো খুবই পরিচিত, খুবই জটিল এবং খুবই প্রয়োজনীয় একটি অসুবিধা নিয়ে, এবং সেটা সমাধান খুঁজবো আমরা। এবং সেই অসুবিধাটা হলো যে হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্থ মেরুদণ্ড। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা বললাম যে খুবই জটিল একটি অসুবিধা এবং হাড়ের ক্ষয়রোগ, এবং আমরা এটা 40-এর পর থেকে শুনি নারী পুরুষ সবার ক্ষেত্রে। একটু জানতে চাই যে এই যে অস্টিওপোরোসিস বলি, এটা মানেই কি আসলে লাইফ লং, না আসলে বিষয়টা কি? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা জটিল। কীরকম জটিল? যে এটা কিন্তু অস্টিওপোরোসিস, অস্টিও মিন্স বোনস, পোরোসিস মানে ছিদ্র হওয়া, হাড়ের মধ্যে অল্প অল্পভাবে ছিদ্র হয়ে যাওয়া। এই অস্টিওপোরোসিস বেসিক্যালি এমন একটা রোগ, আমরা বলি সাইলেন্ট কিলার। আপনার উপর থেকে একজন সুস্থ লোক, ছেলে হোক মেয়ে হোক, ভালো, তার বাহ্যিকভাবে কোনো কিছুই বোঝার উপায় নাই যে তার হাড়গুলো ক্ষয় যাচ্ছে। অর্থাৎ দেখতে আপনার মনে হবে একজন সুস্থ ছেলে, সুস্থ মেয়ে, স্বাভাবিকভাবে তাকে তার সৌন্দর্য সবই থাকবে, কিন্তু ভিতরে ঝাঁঝরা। কীরকম সেটা? অনেকটাই একটা কাঠ বা বাঁশ ঘুনে খাওয়ার মতো। উপর দিয়ে খুব ভালো, কিন্তু ভিতরে ঘুনে খাওয়া কাঠ বা বাঁশ যেমন উপর থেকে বোঝা যায় না, অস্টিওপোরোসিস ক্ষয়রোগ ঠিক তেমনি। হাড়ের ক্ষয়রোগ, সারা শরীরের সব হাড়গুলোই এইভাবে ঝাঁঝরা হয়ে যায়। মেরুদণ্ডের হাড়, আমরা যেমন স্পাইন করি, স্পাইন সার্জন, মেরুদণ্ডের হাড়ও একইভাবেই এরকম ঝাঁঝরা হয়ে যায়। তাহলে কাদের হবে? প্রশ্ন আসে, কখন হবে, কিভাবে বুঝবো? যে কোনো বয়সেই অস্টিওপোরোসিস হতে পারে, তবে সাধারণত আপনি যেটা বলছেন 40-45 বছর বয়সের পরে বেশি হয়, ছেলে হোক মেয়ে হোক। আবার এর মধ্যেও কথা আছে, মেয়েদের হলেও অস্টিওপোরোসিস বেশি। কেন বেশি? কারণ যখন মহিলাদের আমরা যেটা বলি ঋতুস্রাব, মাসিক বন্ধ হয়ে যাবে, তার আগ পর্যন্ত শরীরের এই হাড়গুলোকে শক্ত রাখার জন্য, ক্ষয় যাতে না যায় তার জন্য এক ধরনের হরমোন রিলিজ হয়। এটা রেগুলার সাইক্লিক, প্রতি মাসে সাইকেল হবে, প্রতি মাসেই 1 মাসের জন্য অপটিমাম লেভেলের আপনার এস্ট্রোজেন এরকম আপনার শরীরের মধ্যে থাকবে। এই হরমোনটা শরীরের যে ঘাটতি থাকবে, হাড়ের ঘাটতি, সেই ঘাটতিটাকে পূরণ করবে। এটা মেয়েদের ক্ষেত্রে। যখন 45-50 বছর বয়সের পরে এই ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে, এই ঘাটতিটা থেকে যাবে, তখন কি হবে? এই পূরণ হতে খুবই ডিফিকাল্ট। কিন্তু তার অর্থ এই নয় যে সব মহিলাদেরই আপনার 45-50 বছর বয়সের পরে যখন তার মাসিক বন্ধ হয়ে যাবে তার ক্ষয়রোগ হবেই, অস্টিওপোরোসিস হবে, এমনটা নয়। তাহলে কত পার্সেন্ট লোকের হতে পারে? হতে পারে শতকরা 30 ভাগ, মানে 1/3। টোটাল যতজন মহিলার তার মাসিক বন্ধ হবে তার 30%, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি 3 জনের 1 জন মহিলা আপনার অস্টিওপোরোসিস। তার মানে তো বেশ অ্যালার্মিং এটা। অনেক অ্যালার্মিং। এক সময় এটা ছিল প্রতি 5 জনের 1 জন, সেখানে তো আরো সেটা এখন হয়ে গেছে, বেড়ে গেছে। আমাদের ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা কম না, এখন ছেলেদের হয়ে গেছে প্রতি 5 জন ছেলের 1 জন হলো অস্টিওপোরোসিস। তো ছেলেদেরও কেন তাহলে হবে? তাদের তো হরমোনের অভাব হয় না, তাদের তো এস্ট্রোজেন অতটা ঘাটতি পড়ে না। হ্যাঁ, ঘাটতি পড়ে, কেমন? তাদের পার্সেন্টেজটা কম। এটা একটা ব্যালেন্স। জন্মের পর থেকেই আমাদের শরীরের হাড়গুলো এমনভাবে তৈরি যে আপনার একদিকে ক্ষয় হবে, আরেকদিকে পূরণ হবে, একদিকে ঘাটতি, আরেকদিকে পূরণ, এভাবেই চলছে। এবং সবসময় আমরা একটু ঘাটতির দিকে, একটু শর্টেনিং থাকবে, শর্ট থাকবে, আমাদের হাড়গুলো একটু ক্ষয়ের দিকে বেশি থাকবে। আল্লাহ তাআলা এইভাবেই আমাদের তৈরি করেছেন। এই যে বাকি ঘাটতিটা আমাদের পূরণের জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব প্রয়োজন। ধরেন আমরা প্রতিনিয়ত যারা হাঁটাহাঁটি করব, এক্সারসাইজ করব, খাবার দাবার, যারা আমাদের খাবারগুলোর মধ্যে কতগুলো নিষেধাজ্ঞা আছে, যে খাবারগুলো খেলে অস্টিওপোরোসিস হয়। যেমন ধরেন যারা ধূমপান করেন তাদের খুব চান্স, যারা মদ্যপান করেন তাদের অস্টিওপোরোসিস হওয়ার চান্স অনেক বেশি, যারা ফ্যাটি ডায়েট বেশি খাবেন, যারা আপনার তৈলাক্ত খাবার অনেক বেশি খাবেন, যারা আপনার ধরেন মাছ খাবেন না, যারা আপনার সবজি কম খাবেন, ছোটো মাছ খাইতেই চায় না, বড় মাছ ছাড়া খাবে না, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তাদের কিন্তু অস্টিওপোরোসিস বেশি। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা তুলনা করি গ্রামের লোক এবং শহরের লোক, তাহলে কিন্তু গ্রামের লোকের অস্টিওপোরোসিস কম,
শহরের লোকের অস্টিওপোরোসিস বেশি। কারণ কি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমরা বসে বসে কাজ করি বেশি। বাচ্চারা খেলাধুলা করে না, কম্পিউটারে বসে বসে কাজ করে। বাচ্চা বলেন, বয়স্ক লোক বলেন, আমরা রোদের মধ্যে যাওয়ার সুযোগ কম। আমরা ওই কি বলা যায়, ফ্যানটা চালাবো তাও রিমোট কন্ট্রোল, আমরা টেলিভিশনটা চালাবো রিমোট কন্ট্রোল, এসিটা চালাবো কায়িক রিমোট পরিশ্রমটা কন্ট্রোল। আমরা আসলে করতেই চাই না। ইয়েস, এই যে আমরা যদি ভিডিও ওয়ালে একটু ভিডিও দেখি আমরা যদি যে- দেখতে চাই, হ্যাঁ, হ্যাঁ। যদি মনে করেন যে যেমন এইটা আমরা একটা মানে স্ক্যান করা, যেমন আপনার পুরা মেরুদণ্ডটা দেখতে পাচ্ছেন সুন্দর, কিন্তু যদি এটা যদি আমরা কাট করি, স্লাইস করি, দেন এইটা এই যে আপনার কাটসার করি, এটা একটা নর্মাল বোনস। ডান দিকে এটা দেখেন যে এই যে ছিদ্রগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা যে বলছিলাম হাড়ের মধ্যে বড় বড় ছিদ্র, পোরাস অনেক ছিদ্র হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে। এবং হাড়ের ওজনটা কমে যাবে, ডেনসিটি ঘনত্বটা কমে যাবে। এটা ধরেন এক স্ক্যান করি আমরা, যেটা পরীক্ষা করার জন্য এক্সরেতে সহজে বোঝা যায় না, কিন্তু যদি আমরা এটা বলে আমরা স্ক্যানিং বিএমডি, বোন মিনারেল ডেন্সিওমেট্রি, যে তার বোনের হাড়ের ঘনত্বটা কতটুকু, প্রথম থেকে যদি আপনি দেখেন, প্রথম যে ধরেন যে ব্লকটা, এই যে দেখেন গ্রিনের উপরে যে ব্ল্যাক, গ্রিনের উপরে ব্ল্যাক, এটা একদম নর্মাল বোনস, গ্রিন অর্থাৎ চির সবুজের মতো, হাড়গুলো শক্ত। এরপরটা যদি আসেন হলুদ এবং লাল, এই যে ডান দিকে কারসার করতে একদম যখন লাল, এইটা কিন্তু সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থা। ইন বিটুইন মাঝখানে সেটা হলো হলুদ। এখন দেখেন এই যে যদি আমরা এক্স রে করি, দেখেন উপরে একদম উপরে যে অ্যারো, লাল অ্যারো, হাড়টা একদম ভালো। স্ক্যান যদি আপনি দেখেন নর্মাল ভার্টিব্রাল স্ক্যানিং কেমন, ঝাঁঝরা না। এরপরেরটা যেমন আসছেন কিছুটা ঝাঁঝরা, এইটা দেখেন 3 নাম্বার উপর থেকে মাঝখানে যে লাল, হ্যাঁ একদম বসে গেছে, অর্থাৎ হাড় কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু ভাঙা, কোলাপস করছে। নিচেরটাও কিছুটা কম, একদম উপরেরটা নর্মাল। এবং আপনি দেখেন যে আমরা যে স্ক্যান করি হাড়টাকে আমরা কেটে মাইক্রোস্কোপতে বড় করে দেখি, তাহলে ঠিক এরকম দেখা যাবে। অর্থাৎ উপরেরটা নর্মাল, ভিতরেরটা কিন্তু আমরা প্রথমে বলছি যে সিটি স্ক্যান বা বাহ্যিকভাবে মানুষ স্বাভাবিক, কিন্তু হাড়ের ভিতরে এরকম ঝাঁঝরা হয়ে যাবে। এই পেশেন্টটাকে যদি আমরা এমআরআই করি, তাহলে আমরা দেখব প্রথমটাই দেখেন ওই যে মোটা একটা রড ব্রেন থেকে নেমে আসে, 2টা জায়গায় চেপে ধরছে, তখন কি হবে, ব্যথা শুরু হবে, বসে গেছে, মানুষ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, খাটো হয়ে যাব। এই যে দেখেন, এটা কিন্তু পরে আমরা একটা অপারেশন করছি পেশেন্টটাকে, এবং অপারেশন করার পরে দেখেন হাড়ের চেহারা চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে আবার কিছু খাবার দাবার ওষুধপত্র আমরা করছি। লাভ হয় কি, যদি পেশেন্ট একদম বেডরিডেন হয়ে যায়, উঠতেই পারছে না শোয়া, তাকে যদি আমরা সার্জারি করে হাড়গুলো শক্ত করে তাকে আমরা চিকিৎসা করি, দেখেন প্রথম রোগীরা আসছে যখন, উনি শুধু শুয়ে শুধু পাটা নাড়াতে পারছে, উঠতে পারে না। পরবর্তী সময় দেখেন এই যে ওনাকে অপারেশন করার কয়েকদিন পরে উনি একটু দাঁড়ায় পড়ছেন, কিন্তু সাপোর্ট লাগে, ধরে ধরে হাঁটতেছেন। 2 মাস পরে যদি আপনি দেখেন, উনি দিব্যি স্বাভাবিকভাবে কোনো সাপোর্ট ছাড়াই হাঁটছে। সো এইটা হলো বেনিফিট, যে আমরা উনি শুয়ে পাটা উঁচু করতে পারেন, কিন্তু বসা দাঁড়ানো সম্ভব না। এখন আমাদের প্রশ্ন আছে যে তাহলে আমরা কিভাবে বুঝবো, তাহলে কাদের কত পার্সেন্ট হবে? এখন আমরা তো বলছি যে প্রতি 3 জন মহিলার 1 জন অস্টিওপোরোসিস, সেটা হোক তার মাসিক বন্ধ হয়েছে, কিন্তু ইয়াং বয়সেও কিন্তু হতে পারে। ওই যে আমরা একটু আগে বললাম যে আমরা যারা কাজ টাজ করি না, একদম বসে থাকি, খাবার দাবার আমরা ফাস্ট ফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, আমরা সবজি জাতীয় খাবার খাবো না, আমরা মাছ খাবো না, গরুর দুধ খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন কিনা যে আমরা প্রত্যেকটা লোকের প্রতিদিন অন্তত 250 ml, মানে 1 গ্লাস দুধ কিন্তু আমাদের সবার জন্য খাওয়া প্রয়োজন। এবং আমাদের দেশে কিন্তু দুধের ঘাটতি অনেক, বছরে প্রায় ধরেন 16 লক্ষ টন দুধের প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের কিন্তু মানে 7.5 বা 8 টন বা 8.5 টন আপনার হলো লক্ষ টন, অনেক ঘাটতি। প্রায় 50% লোক কিন্তু আমরা যতটুকু দুধ খাওয়া দরকার সেটা বঞ্চিত, আমরা খাইও না, আমরা অভ্যাসও করি না, সেই জন্য আমরা এই ঘাটতিটা বুঝতে পারি না। তেলের দাম, যেমন তেল প্রত্যেক দিন লাগে, তেলের দাম 10 লিটার টাকায় 10 লিটার, মানে কি প্রতি লিটারে 10 টাকা বেড়ে গেছে। আমাদের সবাই তেলটাকে তো আসলে আমরা কম্পালসারি ভাবি, দুধটাকে আমরা দুধটা এরকম ভাবি না, কিন্তু আমাদের কিন্তু শরীরের হাড়গুলোকে ভালো থাকার জন্য দুধ কিন্তু আমাদের কম্পালসারি করা উচিত। প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, আপনার অল্প বয়স, মধ্য বয়স, বৃদ্ধ বয়স, সবারই কিন্তু প্রয়োজন হলো যে আপনার দুধ কিন্তু আমাদের খুব দরকার। নিশ্চয়ই আমরা এমন আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতি।
দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবির সূচনা, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, এবং আমরা কথা বলছি হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস এমন একটি জটিল বিষয় নিয়ে। আমরা কথা বলছিলাম যে দুধটাকে আমরা কম্পালসারি ভাবি না, এমন খাওয়ার কথা যেমন বলছিলাম, তেমনি আমাদের লাইফস্টাইলে সেটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি এক্সারসাইজের কথা বলছিলেন, কায়িক পরিশ্রমের কথা বলছিলেন। এই যে খাওয়ার যে জায়গাটার কথা বলছেন, সেটা আসলে কি পরিমাণে বা কতটুকু খাওয়া দরকার? কারণ কোনো কিছু তো বেশি খেয়ে ফেলাটাও ঠিক না। আবার যে আপনাকে ধন্যবাদ। খাবারের মধ্যে আমরা যেটা স্বাভাবিক খাবার খাই এগুলো খাবে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেমন দুইটা জিনিস আমাকে অলরেডি বলে ফেলছি, যে ধূমপান দেন হইলে আপনার মদ্যপান, এই দুইটা। এর সাথে যারা যেমন কোকাকোলা, স্প্রাইট, কোক এগুলো বেশি খায়, সোডা জাতীয় খাবার, এগুলো আপনার একটু কমাতে হবে। কিছু ড্রাগ আছে, কিছু ড্রাগের মধ্যে যেমন যারা লং টার্ম আপনার অনেক সময় যে এই যে গ্যাস্ট্রিকের জন্য আমরা ওমিপ্রাজল খাই, এইটা আপনার খাওয়া যাবে না। অ্যান্টাসিড জাতীয় ওষুধ, ওমিপ্রাজল ওষুধ, এগুলো কিন্তু আপনার খুব আমাদের শরীরে অস্টিওপোরোসিসের জন্য খুব ভালনারেবল। যারা লং টাইম, যাদের ডায়াবেটিস থাকে, যাদের হার্ট ডিজিজ থাকে, তাদের কিন্তু এই রোগগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই যে ড্রাগগুলো, এই ড্রাগগুলো আপনার ক্ষতিকারক। আরও কিছু ওষুধপত্র আছে যেগুলো আপনার শরীরে ক্ষয় করে। যেমন আমরা যারা যেমন যাদের হইলো যেমন শ্বাসকষ্ট, যাদের যেমন অনেকের সময় কয়েকদিন পরপর সর্দি লাগে, কাশি লাগে, তারা কিছু ড্রাগ খায়, এবং স্টেরয়েড জাতীয় খাবার, স্টেরয়েড জাতীয় ড্রাগ, এগুলো কিন্তু শরীরে অস্টিওপোরোসিস বাড়ায়। তাহলে এগুলো কিছু নিষেধাজ্ঞা, কিছু ওষুধ হয়তো খেতেই হবে, কিছু ওষুধ হয়তো মাঝে মধ্যে একটু কমিয়ে, কিছু বাড়িয়ে, কিছুদিন বন্ধ রেখে যদি সুযোগ থাকে, তাহলে ডাক্তার সাহেবদের সাথে কথা বলে ওইভাবে আপনি স্পেসিং করে নেবেন। খাওয়ার মধ্যে ধরেন আমরা যেমন মাছ, ছোট মাছ বলি, যেমন শুটকি মাছ আমাদের খুব হেল্পফুল। শুটকি মাছ, চেলা মাছ যেটা আমরা খাই না, কাসকি মাছ আমরা খেতে চাই না, বাচ্চারা তো বটেই খেতেই চায় না, তাদের আপনি এনকারেজ করা দরকার। ছোটো মাছ একদম ছোট বয়সে, যেমন 6 মাস 7 মাস বয়সে যখন একটা বাচ্চাদের আমরা ভাত খাওয়ানো শুরু করি, এমনি যদি খেতে না পারে, তখন সাধারণত অস্টিওপোরোসিস হয় না, তাদের ঘাটতি থাকে না। তারপরেও 8-9 মাসে যখন বাচ্চারা খাবে, ছোট মাছ খাবেন, একদম পিষিয়ে একদম স্ম্যাশ করে ভাতের সাথে খাওয়ানোর অভ্যাস করা উচিত ছোটোবেলা থেকে, যাতে করে তার ছোট বয়স থেকে তার কোনো ঘাটতি না থাকে। আমাদের ধরেন দেখা যায় যে 30-40 বছর বয়সে, 50 বছর বয়সে মহিলারা বিশেষ করে জিম করে। এই জিম করতে হবে আপনাকে আগে, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, তার ভবিষ্যতে আমরা জানি যে এই হাড় ক্ষয় হতে পারে। সে কারণের জন্য ক্ষয়টাকে বন্ধ করার জন্য তার ভবিষ্যতে স্টোরেজ বাড়ানো দরকার। স্টোরেজ বাড়াতে হলে ছেলে বা মেয়ে ধরেন উইদিন 25 হাইস্ট 35, এই 25 থেকে 30 বছরের মধ্যে আপনার ভবিষ্যতের হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য স্টোরেজ বাড়াইতে হবে। কি করে? খাবার দাবার এবং এক্সারসাইজ করে। যে কারণে জন্য আমরা বলি যে বাচ্চাদের খেলাধুলা ম্যান্ডেটরি, এবং ইয়াং বয়সে ধরেন একটা 18, 19, 20 বছরের ছেলে মেয়েরা তারা কিন্তু এক্সারসাইজ বেশি করে না। আমরা করি যখন আমরা দেখি যে আমাদের বয়স হয়ে যাচ্ছে, তখন আমরা করি। তাহলে এটাকেও এনকারেজ করতে হবে যে তাকে 15-20 বছর বয়স থেকে ছেলে মেয়ে এই বয়সে তারা এক্সারসাইজ, রেগুলার একটা এক্সারসাইজ করবে। এবং আমরা বলছিলাম শরীরে সূর্যের আলো খুব প্রয়োজন। প্রশ্ন আসতে পারে, শহরের লোক তো সূর্যের আলো পায় না, আমরা গ্রামেতে ইচ্ছা অনুযায়ী অনেক সময় সূর্যের আলো আমরা পেয়ে যাই। তাহলে শহরের লোকের জন্য কতটুকু আমরা সূর্যের আলো আমরা অ্যাডভোকেট করব? প্রত্যেকটা লোকের জন্য মিনিমাম অন্তত সপ্তাহে 7 দিনে 7 দিন না হোক 4 থেকে 5 দিন আমরা বলবো অন্তত আধা ঘন্টা 40 মিনিট আপনার শরীরে সূর্যের আলো লাগাবেন। সেটা হোক ছাদের উপরে, হোক রাস্তায়। আবার প্রশ্ন থাকে যে ধরেন যারা হিজাব করেন, যারা বোরকা পরেন, তারা কিভাবে কী করবে? আমাদের দৃষ্টিতে যে যদি 25-30% শরীরের এক্সপোজ থাকে, অর্থাৎ সরাসরি সূর্যের আলো যেতে পারবে, যথেষ্ট। নট দ্যাট যে একদম একদম মানে শুধু আন্ডারগার্মেন্টস পরে বিদেশিরা যেমন করে, কিন্তু ওরকম সেক্ষেত্রে দরকার নাই। সূর্যের আলোরও তো একটা সময় আছে, আসলে কোন সময় থেকে? হ্যাঁ, ভালো প্রশ্ন বলছেন। যেমন সময়টা হলো আমরা বলি যে যখন মানে প্রখর, যেমন সকাল 10টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত সূর্যের তীক্ষ্ণতা অনেক বেশি থাকবে, ওই সময় হলে আমাদের বেশি ভালো। একদম আর্লি মর্নিংয়ে যেটা বলি যে একদম মানে গরমই নাই, ওই রকম আলো খুব একটা হেল্পফুল না। আবার একদম
সূর্য মানে অস্ত যাওয়ার একটু আগে ওই আলোর খুব একটা বিষয়, একটু যখন বেশি গরম থাকবে 12টা 1টা 2টা, এই সময়টা হলো পিক টাইম, ওই সময় একটু শরীরে সূর্যের আলো দরকার। সবাই হয়তো অত সময় থাকতে পারবে না, বাট রেগুলার যদি সে এই এক্সপোজার পায় তাহলে আপনার কিন্তু এই ঘাটতি, কারণ শরীরে সূর্যের আলো না নিয়ে অনেকের ধারণা, মানে যারা শহরে থাকেন, মানে অনেকে মানে কি বলা যায় টাকা টুকা আছে, তারা একদম দেশি ক্যালসিয়াম খাবে না, দেশি ভিটামিন খাবে না। একদম আমি আমেরিকার থেকে আমাদের কাছে অনেক রোগী আছে, আমার আমেরিকার বড় বড় ডিব্বা গেল পাঠাইছে, কয়েক বছরে অনেক বেশি অনেক উচ্চবিত্তদের ডেভেলপ মধ্যে করছে। মধ্যবিত্তদের এই দেখেন, হ্যাঁ, বড় বড় অনেকের আত্মীয় স্বজন থাকে, বড় বড় ডিব্বা নিয়ে আসে আমাকে দেখা, এবং খেয়েই যাচ্ছে, খেয়ে রেগুলার যাচ্ছে। খেয়ে যাচ্ছে। এমন স্যার এটা তো আমার আমেরিকা থেকে পাঠিয়েছে, এরা লন্ডন থেকে পাঠিয়েছে, এটা ইউরোপ থেকে পাঠিয়েছে, স্যার আমার ছেলে মেয়ে, স্যার খাওয়া যাবে কেন? আমি হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে না কেন? এখন এই যে জিনিস, একটা জিনিস তাদের এই কনসেপ্ট থেকে আসতে হবে যে আপনি যদি শরীরে সূর্যের আলো না পড়ে, আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন, খাবার দাবারের মধ্যে ধরেন আপনার ওই সবজি জাতীয় খাবার, মাছ জাতীয় খাবার, দুধ আপনি না খান, স্মোকিং বন্ধ না করেন, অ্যালকোহল খাওয়া বন্ধ না করেন, আপনি টনে টনে ক্যালসিয়াম আর ভিটামিন খেলেও কোনো লাভ এটা নেই। লাভ হবে না। কারণ আপনার স্টোরেজ বাড়াতে আল্লাহ তাআলা এমনভাবে দিছে, এই জন্য দিন এবং রাত সূর্যের আলো আসবে, আল্ট্রাভায়োলেট রে আপনার এখান থেকে শুরু হবে, স্কিন থেকে, দেন আপনার লিভার, কিডনি, আমি খাবো, এগুলাকে যে মেটাবলাইজ করার জন্য সূর্যের আলো আপনার দরকার। সুতরাং টনে টনে ভিটামিন ডি আর ক্যালসিয়াম খেলেই যদি আমাদের এই ধারণা থাকে যে না অস্টিওপোরোসিস হবে না, তা কিন্তু হবে না। যে কারণের জন্য ছেলে মেয়ে ছোট বাচ্চা বয়সে রেগুলারিটি অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। ঘুমানোর টাইম, একটা সাফিসিয়েন্ট ঘুম আমাদের শরীরে দরকার। খাবারের জন্য যে টাইম, এক এক সময় এক একভাবে খেলাম, ইরেগুলার লাইফ, তাদের কিন্তু এগুলো খুব বেশি ভালো লাগবে। এবং যারা আসলে দেরি করে ঘুমায় ঘুমায়, রাতে, এবং আপনার এই যে যেটা ধরেন ভাঙা, আমাদের কিন্তু যেমন ছেলে হোক মেয়ে হোক কোন কোন জায়গায় বেশি ভাঙতে পারে, আমরা তো ধরেন মেরুদণ্ডটা দেখালাম, যেহেতু আমি মেরুদণ্ড নিয়ে কাজ করি, কিন্তু আমরা যখন জেনারেল অর্থোপেডিক সার্জন, শরীরে কোন কোন জায়গায়, যেমন আমরা হিপ জয়েন্ট, ইন অ্যান্ড অ্যারাউন্ড হিপ জয়েন্টে আপনার এখানে খুব বেশি ভাঙে, শোল্ডার জয়েন্ট ভাঙে, আরেকটা হলো আমরা খুব কমন ফ্র্যাকচার আমরা বলি কলিজ ফ্র্যাকচার, এই কয়েকটা জায়গায় ভাঙে। 50% দেখা যায় যে আমাদের এই যে মেরুদণ্ড এরা কোলাপস করে। এটা ধরেন কি হয় যে অন্য ভাঙার মতো একদম হাঁটতে পারে না প্রাথমিক অবস্থায়, তা না। আমরা যে মহিলাকে দেখালাম, এটা কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে হয়েছে, বেশ কয়েকটা হাড় বসে বসে যাওয়ার পরে উনি আর হাঁটতে পারে না। কিন্তু অন্য জায়গায় যদি ভেঙে যায়, ধরেন রিস্ট জয়েন্টের এখানে আমরা বলি কলিজ ফ্র্যাকচার, অনেকেই জানে, ভেঙে গেল, তখন তাদের হাতটা নাড়তে পারতেছে না, তখন কিন্তু সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হয়। আবার ধরেন হিপ জয়েন্টের এখানে ভাঙলো, শোল্ডার জয়েন্টে ভাঙলো, তখন ডাক্তারের কাছে যেতেই হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার পরে তারপরে কিন্তু ডায়াগনোসিস হয়, অর্থাৎ কিন্তু আগেই ভেঙে যায়, নট দ্যাট পরে গিয়ে ভাঙে তা না। আমাদের হিপ জয়েন্টের এগুলো যেগুলা আসলে ভাঙে এরপরে পড়ে যায়, আমরা মনে করি কি পড়ে যাওয়ার জন্য ভেঙে গেল, কিন্তু আসলে উল্টা। এখন এই যে ক্ষয় রোগ আমাদের দেশে ধরেন প্রিভেন্ট করার জন্য অতটা নিজেদের অথবা সরকারি পর্যায়ে, জাতীয় পর্যায়ে অত কিন্তু চিন্তাভাবনা নাই। কিন্তু আপনি যদি ডেভেলপড কান্ট্রিতে যান, যদি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, তারা কিন্তু এই ভয়াবহতা সম্বন্ধে অনেক আগেই ওয়াকিবহাল। যে কারণের জন্য ওই সমস্ত দেশে এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য অনেক অনেক আপনার হলো মানে তার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এইটা ওনারা খুব অনুধাবন করে ওনারা কিন্তু অনেক বেশি পরিমাণ মানে স্টেপ নিয়ে থাকে। আমরা অনেক বেশি বাজেট তাদের আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের হেলথ সেক্টরে টোটাল যতটুকু বাজেট, যত টাকা আমরা খরচ করি হেলথ সেক্টরে চিকিৎসার জন্য, আর ইউরোপিয়ান কান্ট্রিতে প্রায় 25 টাইমস, মানে 25 গুণ বেশি টাকা তারা বাজেট করে রাখছে এই অস্ত্রোপরোসিস শুধু বন্ধ করার জন্য, বিভিন্নভাবে মানুষকে জানানো, অ্যালার্ম করার জন্য। যেমন একটা ন্যাশনাল ডে, যেমন 20শে অক্টোবর সারা ওয়ার্ল্ড এই ডেটাকে সেলিব্রেট করে ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে হিসাবে। এটা একটা দিন, এটা মানে সেলিব্রেট করার অর্থ হলো মানুষকে বোঝানোর জন্য, এটা আসলে জানার জন্য স্লোগান, সচেতনতা বিল্ডার। এবং আমরা শুরুতেই বলেছিলাম যে এটা একটা জটিল রোগ, এবং এটা এই যে মানে 3 জনে একজন মহিলার হচ্ছে, এবং পুরুষদের হওয়ারও কিন্তু সম্ভাবনা 5 জনের একজন। তো কোনো অংশেই কিন্তু সংখ্যাটা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং আমাদের আসলেই সচেতন থাকতে হবে, আপনি যেভাবে বললেন, সুশৃঙ্খল এবং সুন্দর জীবনযাপন করে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই।
যেমনটি বলছিলেন আসলে যে এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা যেটি দেখলেন যে সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে কিন্তু হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব এবং সুন্দর জীবনযাপন করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।